সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 53 বছর আমরা ভারতের পেটে ছিলাম, আমাদেরকে ঢুকে দেওয়া হয়েছিল। এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক যেভাবে আমাদের উত্তোলন করা হচ্ছে নতুন বাংলাদেশে, সেটি অকৃতজ্ঞ জাতি চাচ্ছে না। যদিও যাদের পিছনে মিডিয়া যায় না তারা সবাই চাচ্ছেন, যাদের কোনো খবরের কাগজে নাম নেই তারাও চাচ্ছেন, কিন্তু সামান্য কিছু লোক যারা আমাদের দেশের সব কিছুকে কন্ট্রোলে রেখেছে তারা আর চায় না, কারণ সেই লোকগুলি ভারত প্রেমী। কয়েকটি আয়াত আপনাদের সামনে রাখব, তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি পিছনের দিকে ফেরত যাই তাহলে আমাদের অবস্থা কি হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহর লিতাবতাগু মিন ফাদলি ইন্নাহু কানা বিকুম রহিমা। তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব, যে রব তোমাদের জন্য দরিয়ার সমস্ত জলপথের বুকে নৌযান ভাসিয়ে থাকেন, যেন তোমরা রবের দান সামগ্রীর খোঁজ নিতে পারো। এ কথা ঠিকই যে রব তোমাদের সাথে বড়ই মেহেরবান দয়ালু। এটি আমরা ভুলে গেলে চলবে না। 67 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহর দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাজতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। তোমরা যখন দরিয়ার বুকে ভাসমান অবস্থায় বিপন্ন হও, তখন কিন্তু যাদেরকে ডাকা হয় তারা সবাই গুম হয়ে যায় একমাত্র রব ব্যতীত। তারপরে রব যখন তোমাদেরকে কিনারায় এনে রিহাই দান করেন তখন তোমরা বিমুখ হয়ে যাও, আর মানুষ তো বড়ই অবাধ্য। তো ভারতের পেট থেকে যখন আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে আসলেন, আমাদের 2000 শহীদদের রক্ত দেওয়ার পর আর হাজার হাজার ভাই বোনদের অঙ্গহানি হওয়ার পর, আমাদের দেশের সামান্য কিছু মানুষ যাদের হাতে কর্তৃত্ব তারা বিমুখ হয়ে আবার সেই ভারতের দিকে যাচ্ছে, এবং আল্লাহ বলেন মানুষ তো বড়ই অবাধ্য। 68 আয়াতে বলা হচ্ছে, আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার আও ইউরসিলা আলাইকুম হাসিবান সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা। তাহলে তোমরা কি নির্ভয় হয়ে যাচ্ছ যে আল্লাহ আরেকবার তোমাদেরকে মাটির ভিতরে ধসিয়ে দিবেন, কিংবা তোমাদের উপরে পাথরের টুকরা সহ ঝড় বয়ে দিবেন? তারপরে তোমরা সবাই নিজেদের জন্য কোনো উকিল খুঁজে পাবে না। তা আমরা যদি আবার ভারতের পেটে ঢুকে যাই, মরতে হবে। আল্লাহ ছাড়া কোনো উকিল নেই। অভিভাবক হিসেবে আল্লাহ আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়েছেন। আসুন ওনাকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। এত বিরোধিতা একটা শিক্ষিত মানুষের তো করা ঠিক হবে না, আমি তো করতে পারবো না। 69 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আম আমিনতুম আন ইউঈদাকুম ফিহি তারাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফাম মিনার রিহি ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়া। তোমরা কি নির্ভয় হয়ে যাচ্ছ যে আল্লাহ তোমাদেরকে আরেকবার দরিয়ার বুকে নিয়ে যাবেন, আবার তোমাদের উপরে প্রবল বাতাস বয়ে দিবেন, আর তোমরা যা নিয়ে অবাধ্য হয়েছিলে সেই কারণেই তোমাদেরকে ডুবিয়ে ফেলবেন? তারপরে এই প্লাবনে নিমজ্জিত হওয়ার কারণ তোমরা নিজেদের অনুসরণকারী হিসেবে কাউকে খুঁজে পাবে না। তো ভারতের পেটে না ঢুকে আসুন আমরা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে আমাদেরকে শুরু দিন থেকে বলে আসছেন, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতকে সামনে রেখে তিনি বলেছিলেন, আমরা 18 কোটি মানুষের একটি সংসার, একটি ফ্যামিলি, একটি পরিবার, সবাই এখানে ন্যায় বিচার পাবে। তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি, আর আমি তাদেরকে
মাটির এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি। তো আজ যদি আমরা স্বাধীনভাবে বাঁচতে না শিখি, ভারতের পেটে ঢুকে যাওয়ার জন্য এই সামান্য কিছু অপদার্থরা যা কিছু শুরু করেছে, তাতে বিশ্বাস করেন তারাই চায় ভিন দেশে বসবাস করতে, আর এই দেশকে লুটেপুটে খেতে, আর এই দেশের মানুষকে ভারতের দাস দাসীতে পরিণত করতে। আমি অন্তত চাই না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আছি। আমি বিএনপির যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছেন তাদের সকলকে বলতে চাই, খুনি হাসিনার যুগে আপনারা পারেননি একটি বালুর ট্রাককে সরাতে। খুনি হাসিনা 2028 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতো, কোনো নির্বাচন আন্দোলন তো দূরের কথা, মুখ খুললেই আপনাদেরকে জেলে যেতে হতো। এমনকি লুৎফুর রহমান বা লুৎফুজ্জামান বাবর জেলেই পৌঁছত। সালাউদ্দিন আহমেদ শিলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজত কর্মীরা। কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরা সবাই কাটিয়ে দিতাম দিন পর দিন, বছর পর বছর, মাসের পর মাস। আর দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম আমরা। শিক্ষার্থীরা নৌকার মাঝি হয়ে নিজেদের জীবন দিয়ে আমাদেরকে কিনারায় নিয়ে আসলেন। শিক্ষার্থীরা এই জনগণ আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করে দিলেন। এখন তাদেরকে আমরা ভুলে গেছি। এত সব রক্তপাতের কথা ভুলে যাচ্ছি। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের অবদানের কোনো দাম এই বিএনপির নেতা নেত্রী এবং কর্মীদের কাছে নেই। আর এমনিতেই তো আওয়ামী লীগের কাছে কখনো ছিল না। তাহলে এদের রক্তের কি কোনো মূল্য নেই? কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন, এ কেমন তসবি আপনাদের? আমাদের ক্ষমতা লাগবে, এ কেন? জানুয়ারি থেকে জুন মাত্র 5 মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপরে। ডিসেম্বরে নির্বাচন লাগবে। বাহ, দেশ ভালোই চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে সংস্কার। এগুলি আপনারা একটু কি কেয়ার করবেন না? এত অকৃতজ্ঞ আপনারা। তাহলে যারা বলে চলেছে খুনি হাসিনার যুগেই ভালো ছিলাম, তারা তো আপনাদের দেখেই বলছে। কারণ আপনারা ক্ষুধার্ত আর তাদের পেট ভরা হয়ে গেছে। আবার আপনারা যখন পেট ভরে নেবেন, তারা ক্ষুধার্ত হবে, আবার তারাই আসবে। তো দুটি ফ্যামিলির, দুটি পরিবারের, দুটি পার্টির এই দেশ, এটি এখন আর জনগণ মেনে নেবে না। একটু চিন্তা করুন আপনারা। ইউনূস সাহেব উনি এমন একজন ব্যক্তি, উনি বাংলাদেশে আপনি উপদেষ্টা না বলে ওনার কিছু আসে যায় না। কারণ আমি এই মুহূর্তে জানি যে সারা বিশ্বে সবচেয়ে বড় 2-3 জন যারা প্রভাবশালী লোক আছে, সারা লোক আপনার ইন্টেলেকচুয়াল, রাষ্ট্র ক্ষমতাসীন এবং বিরোধী সবার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মধ্যে 2-3 জনের মধ্যে উনি একজন। এবং উনি যেটা বলবে, ওনার রিকোয়েস্টটা আইনে না থাকলে অন্যান্য রাষ্ট্র সেটা করতে উৎসাহিত হবে। এখন উনি প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় ওনার দেশে একটা জায়গায় আপনি সুপ্রিম কোর্ট বলেন, সচিবালয় বলেন, তারপরে বোর্ড অফিস বলেন, এই সমস্ত জায়গায় যে আপনারা এক ধরনের মাস্তানি করে আপনারা কাজ সেরে নিচ্ছেন বা আবার থ্রেটও দিচ্ছেন করা, এটা ওনার মর্যাদাটা ক্ষুণ্ণ হচ্ছে। ওনাকে তো আপনারা অ্যাপয়েন্ট করেছেন, ওনার মর্যাদা রক্ষা করেন। আপনার কোনো কথা থাকলে ওনাদেরকে যে বলেন, প্রধান উপদেষ্টা তো সবই করতে পারে, ওনাকে যে বলেন যে এই লোকটাকে সরাইতে হবে, উনি বললেই এটা সরে যাবে। হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল। দেখেন এর পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আর যদি এই সুযোগ হাত ছাড়া হয়, বর্তমানে আমরা যে সুযোগ পেয়েছি, আমি আবার বলে যেতে চাই সবাই সম্মুখে, জাতির কপালে দুঃখ আছে। এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোন রাষ্ট্রনায়ক আছে? আর কোন ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, আর কোন ব্যক্তির আছে? এই চুপ দিয়ে হবে এগুলো? প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার এই মুহূর্তে। শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে? মানে পাওয়ারের দিকটা হয়তো আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, শি জিনপিংয়ের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে, কিন্তু সম্মান, যে সম্মান সবকিছুর ঊর্ধ্বে, পাওয়ারেরও ঊর্ধ্বে, সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের চাইতে আলাদা? অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেননি, তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব। এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ, মার্কস আর লেনিন দুজনের মধ্যে পার্থক্য কি? মার্কস থিওরি দিয়েছিলেন, লেনিন সেটা প্রয়োগ করেছেন, মাও সেতুং সেটা প্রয়োগ করেছেন। এই দুটার ব্যালেন্স দরকার, তো সেই ব্যালেন্সটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী, সারা পৃথিবীতে মার্ক্সবাদের জাগরণ ঘটেছিল। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন করে দেখেন সারা পৃথিবীর প্রফেসর ইউনূসের শতাব্দী। অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেসের আলাদা সাবজেক্ট খুলে আলাদা পড়াশোনা হচ্ছে, ডিপার্টমেন্ট খুলে দিচ্ছে। তো কেন? কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য, ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেসের কোনো বিকল্প নেই। তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব দিচ্ছে, এটা আমি মনে করি আমাদের জন্য সবাই ছোটখাটো ভুলভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে, কিন্তু সংশোধনও তো করতেছে, সংশোধনও করতেছে। প্রফেসর ইউনূস কোনো বানের তলে ভেসে আসে কচুরি বানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসছে, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে আপনি দেশটাকে বাঁচান। কেন? কারণ প্রফেসর ইউনূস কতটা পাওয়ারফুল, কতটা সম্মানিত। একটা ছোট্ট নজির দেই, সংযুক্ত আরব আমিরাত, এই দেশে 57 জন বাংলাদেশি 5 আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল, আনন্দ মিছিল, বা হাসিনার বিরুদ্ধে 3-4 আগস্টে প্রতিবাদ মিছিল করছে। সেই জন্য আরব আমিরাতের আইনে, আরব দেশগুলো তো বললাম মানুষের দেশ না, এগুলো রাজাদের দেশ। তো এই সমস্ত দেশ এগুলো বিরুদ্ধ হবে না, এটা নিষিদ্ধ। ওদের তারাই 57 জনকে ঢুকাই দিয়েছে জেলে, 10 বছর, 20 বছর, 30 বছর জেল দিয়া সবাই ধরে নিয়েছে শেষ গেম। প্রফেসর ইউনূস আরব আমিরাতের প্রেসিডেন্ট যেটা এখন আছে, এটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও। একটা কথা সব করেছে, একদম বেগজুর খেলা ফেলছে। আমি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাকে বলে। এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়ক আছে? আর কোনো ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, আর কোনো ব্যক্তির আছে? এই চুপ দিয়ে হবে এগুলো? এটা তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার, যাকে আজকে 192 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে। কি মনে করেন আপনি? বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনূস যে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না, বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য। টাইম ম্যাগাজিন তার দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে। এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। কোনো ভোটের দরকার নাই, 5 বছর ইউনূস সরকার থাকবে। কিসের ভোট? ভোট হবে না কোনো দেশে। 5 বছরের সংস্কারের পর সুন্দর সাবলীল একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি, এই ভোটটা আমার গণনা হবে, এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে। তার আগে আমরা ভোট চাই না। কিসের ভোট? ভোট হবে না কোনো দেশে। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। ইউনূস সাহেব, আপনি আপনার উপদেশটা একবার বাজারে যেয়ে দেখেন, সাধারণ মানুষের না বিশ্বাস হয়ে গিয়েছে। জিনিসপত্রের যে দাম, মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায়, বাজারে গেলে মানুষ লজ্জা পায়। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেয়, প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে।
আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। কয়েকজন বললো যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বললো যে না, যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন, তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে? সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট। আপনি রেফারেন্ডামে চলে যাবেন, রেফারেন্ডামে মতামত দিবেন, জনগণের মতামত নেন। আপনি কি আগস্টে নির্বাচন চান, ডিসেম্বরে নির্বাচন চান, ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান, আগামী জুনে নির্বাচন চান, না আরো পরে নির্বাচন চান, অথবা কখন নির্বাচন চান, আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে। দেখেন মানুষ কি বলে, এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দিকে শুনবেন, প্ল্যানিং শুনবেন, শুনেন আমার কাছে। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত অনেক আগে থেকে জানা আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে, তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লোকই বইছে নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পুরো তো হাসিনা, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1/11-এর টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো, ছাত্রলীগ যুবলীগ গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দেবে, আর আমার হাসিও চুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটক করে পলাবে, আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ, যা কাড়ে নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যেদিন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে। স্যারের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি বলতো বলেন তো? বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। কিন্তু যদি বেগম খালেদা জিয়া থাকতেন তাহলে কি বলতেন? এই মেয়েরা তোমরা বেশি বার বেড়েছো, কিন্তু এত সাহস হয়েছে কেন তোমাদের, চুপ করো। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার সম্পূর্ণ ব্যতিক্রম একজন মানুষ, প্রকৃত শিক্ষিত একজন মানুষ, একজন যোগ্য মানুষ, একজন ভদ্র মানুষ, একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ। আমরা তো ওনার মতোই একজন নেতা চেয়েছিলাম। আল্লাহ আমাদের আশা কবুল করেছেন, আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এখন চেষ্টা করতে হবে এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। ওনার কি প্রয়োজন ছিল বলেন তো এই বয়সে এসে এত পরিশ্রম করার? এতগুলো ঘটনা, চারিদিকে এত ষড়যন্ত্র, ওনার মুখ থেকে একটা নেগেটিভ কথা বলতে শুনেছেন? একটা রাগান্বিত হয়ে কথা বলা? দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কি না করছেন আমাদের জন্য, কতভাবে চেষ্টা করছেন বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। কৃতজ্ঞতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা কখনোই ভুলব না। ইলেকশন দেন, দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিক। মালিককে দিকে আপনি তো পারতেছেন না চালাইতে। ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিচ্ছু দেবেন না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটাই হলো বিষয়। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? আপা, এই সরকার আসলেই তো ভালো করছে, মানে যেটা তুষার বলছেন, এর জনমানুষও লিখছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের। ফলে এই সরকার থাকলে আপনাদের কি সমস্যা? আমরা তো বলি নাই যে সমস্যা, আমরা শুধু বলেছি ইলেকশন দেওয়ার জন্য। ইলেকশন দেওয়া মানে তো সরকার থাকবে না। যেটা এখন যদি বিএনপি কিছু মনে করে না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি। কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের জাল জালিয়াতিতে একরকম অতিষ্ঠ কলকাতা প্রশাসন। এতে শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা একরকম গলার কাটায় পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশে। ভালোবেসে আশ্রয় দিয়ে যেন দমবন্ধ অবস্থা ভারতে, কেননা নেতাকর্মীদের আনাগোনায় কলকাতা পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে।
ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা কিভাবে অল্প সময়েই ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন, কিভাবে নিমেষেই বানিয়ে ফেলছেন পাসপোর্ট, ভোটার আইডি কিংবা আধার কার্ড। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে পেল আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদের এক বিস্ময়কর জালিয়াতির চাল। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, কলকাতায় একই সাথে 7টি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আজাদ মল্লিককে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। তার কাছ থেকে উদ্ধার করা হয় 13,45,000 টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল ভুয়া নথিপত্র। তদন্তে বেরিয়ে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন দীর্ঘদিন ভারতে বসবাস করতে পারেন সেই উদ্দেশ্যে আজাদ মল্লিক তৈরি করে দিতেন পুরো ভারতীয় পরিচয়পত্রের একটি প্যাকেজ। ব্যাংকে কোটি টাকা, মালিকানা প্রতিষ্ঠান, হুন্ডি ব্যবসা ছিল সবসময় চালু। আজাদের নামে মল্লিক ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান ছিল, যার আড়ালেই চলত হুন্ডি এবং মানি লন্ডারিং। 2018 থেকে 2024 সালের মধ্যে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে প্রশাসন। মোট কথা, রাজনীতি, নাগরিকতা আর দুর্নীতি মিলে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ত্রিভুজ, যার নাম আজাদ মল্লিক। অভিনব কায়দায় জালিয়াতির এই ঘটনার পর একরকম অতিষ্ঠ পশ্চিমবঙ্গ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা। এমনটাই জানিয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কমপক্ষে 5 বছর ডক্টর ইউনূস চালাবেন। তার স্বাস্থ্য ভালো থাকলে যতদিন সুস্থ থাকবে তিনি চালাবেন। কোনো চোর চোরটা, চাঁদাবাজ, এইসব ভণ্ড দেখাও, একটা বিরোধী দলে থাকাও তাদের চেহারায় কত জৌলুস, এক একজনের 2-3টা গাড়ি, কত বাড়ি, ড্রাইভার, তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদেরও, নেতাদেরও 2-3টা গাড়ি আছে। জানো তোমরা, রাজনীতি এটা ব্যবসা, এটা চাঁদাবাজি, বুঝছো? ভণ্ডামি। কোনো রাজনীতিবিদ ক্ষমতা আসার দরকার নেই। এখন যারা আছে এনজিও, গ্রাম আর যাই বলো, ডক্টর ইউনূস তার ইচ্ছা মতো চালাবে, কোনো নির্বাচন হবে না। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে তোমরা একাত্মতা ঘোষণা করো, কোনো নির্বাচন হবে না। দেশের প্রয়োজনে অনেক সময় বিষ হজম করতে হয়, আমরা বিষ হজম করছি। তার মানে কি এই সারা জীবন আমি আমার বিষকে বহন করব? আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না, মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয়, তাহলে ঠিক আছে, জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে। কিন্তু আপনি তো গত 15 বছর কিরকম ছিলেন? হ্যাঁ, ধরা যায় বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। এই কথাটা বলার জন্য কিন্তু গণ অভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে, অসুবিধা নাই। নির্বাচন নিয়ে তো তালমানা কেন? জনগণ হতাশ। আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, সে নির্বাচন নিয়ে তো তালমানা কেন? কম দামে পটল খাওয়ার সাথে এই সরকারের 5 বছর 7 বছরের কোনো সম্পর্ক নেই। অবশ্যই সম্পর্ক আছে। দেশটা তোর বাবার টাকা চলে না, জনগণের টাকা চলে। জনগণ যাকে পছন্দ করবে সেই ক্ষমতা থাকবে। ভিডিওটা শেয়ার করুন। বিবেচনা করা হবে উল্লেখ করছে, তাদের শক্ত হাতে দমন করা হবে। এটাই নাকি শেষ অনুরোধ মাহফুজের। কি আর বলবো ছোট ভাই মাহফুজ, এই এনার্জি আর এই হ্যাডম আমি ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেখাইলে ভালো হইতো না? প্রফেসর ইউনূস তো নিজেই বলছেন সরকারের মধ্যে স্বৈরাচারের লোক আছে। শুনো, তুমি নিজেই শোনো, শুনছো কিনা জানি না। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে। এই বাংলাদেশ করলাম আমরা, এই বাংলাদেশ আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এতে হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না? শুনলেন তো 2 দিন আগের কথা। আর মাহফুজ, তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে, তোমার সহযোদ্ধাকে, যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্য, কে উস্কানি দিল সেটা দেখবা না? তোমাদের পশ্চিমা এম্বাসিকে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইরা দাও সাথে সাথে। তোমরা যখন গুলি খাইতেছিলে আর দলে দলে মরতেছিলা, বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লকলেট করে তুলে নিয়ে যাইতেছিল, ছাত্রলীগ আর যুবলীগ মুড়ি মুরগির মতো গুলি ছুটতেছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল, তখন ফোন মারিছিল তারা হাসিনাকে? জিজ্ঞেস করেছিল করো একবার? মারে নাই ফোন। তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না, বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমা লিবারেলরা তোমার গুরু মানবে, তোমার মডেল মাইনা চলবে।
ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে, 2013 থেকে। ওরা হাসিনা মোদিরে ডরায় নাই, ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ? ওরা কি ডর পায়? পায় না। ইসলামপন্থীরা আমাদের ফ্যাসি বিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, তার সাথে বিবাদে যাইও না। রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না, রাজনীতি দিল আর দরদের বিষয়। তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে। তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছো, তারা এটা হতভম্ব, বিষাদগ্রস্ত। তোমার এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি, এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য। ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে প্রফেসর ইউনূসের সরকার, সেটা ঠিক করতে পারবে, এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই। বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে, সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিটদের একটা উদ্বেগ আছে। কি সেটা? সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না, স্কলারশিপ পাবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না, কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে বৃত্তি চায়। আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন? ইসলামপন্থীরা হবেন না তো। সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে? যারা সেই তহবিলের কোনো অংশ পায় না, কোনোভাবে পায় না, তাদের কি বা আসে যায়? পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলো প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা খাতে অনুদান দেয়, সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়। মাদ্রাসাগুলোতে একটা ফুটা পয়সাও গেছে? যায়নি। তবে দিতে চাইছে। কখন দিতে চাইছে জানেন? মাদ্রাসা শিক্ষা রিফর্মের জন্য। মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না। শয়তানি দেখেন, কোনো মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না? করছে? করে নাই তো। বাংলাদেশের আরবান এলিটটা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে। উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলামপন্থীর কাছে স্বপ্নের মতো। ইউরোপ আমেরিকায় ভারতীয় লবির প্রভাবে আপনার সম্মানহানি করতে পারে, কিন্তু কারোর জন্য সেটা তো সুযোগ হইতে পারে। একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে, অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ, বিশাল স্বপ্ন। সুতরাং আপনার যেটা আতঙ্ক, আপনার যেটা ভয়, আপনার যেটা ডর, অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ, স্বপ্ন। তাই আপনি কারে সতর্ক করতেছেন মাহফুজ? আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলামপন্থীদের কিছু যায় আসে না। পরিস্থিতি অত্যন্ত নাজুক, আমি স্বীকার করি, তবে কথা সত্য, রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে। তাই শুধু নিজের ক্ষতির কথা না, বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে। একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবে, হয় ভেতরে নয় বাইরে। ধানমন্ডি 32 নম্বর ভাঙাতে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির লাভ হয়েছে না? অবশ্যই হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের লাভ হয়েছে না? অবশ্যই হয়েছে। ভয়ঙ্কর ব্যক্তিগত ঝুঁকির মুখে পড়ছে কে? অনেকেই পড়ছে। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা হন্যা হয়ে গেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বাসন্তীর জাল পড়া ছবি শেখ মুজিবের গদি নাড়ায় দিছিল, বাংলাদেশ এটার উপকার পাইছে। আজকের বাংলাদেশ এটার উপকার পায়, কিন্তু আত্মার সাথে যে ছবিটা খিঁচেছিল নিজের জীবন দিছে, জীবন দিয়ে কাফারা দিছে তার সাহসী কাজের। 1975 বিপ্লবীরা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছে, কিন্তু নিজেদের কোরবানি দিয়ে দিছে ফাঁসির দড়িতে। এমনকি তাদের সন্তানদেরও ছাড়েনি হাসিনা। আজিজ পাশার মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারছে। হাসিনা উৎখাত হয়েছে, সারা দেশ আনন্দে, কিন্তু হাজার হাজার বাচ্চা ছেলে জীবন দিছে, পঙ্গু হয়েছে, দৃষ্টিশক্তি হারাইছে। এটাই ক্ষতি, এটাই কোরবানি। দেশের বৃহত্তর স্বার্থে যারা নিজেকে কোরবানি দিতে প্রস্তুত থাকে, যাদের কাছে শহীদ মৃত্যুই নতুন সম্ভাবনার দ্বার, তারা মৃত্যু ভয় বা জুলুমের ভয় এটা দেখানো কি ঠিক মাহফুজ? ঠিক না। যারা হাসিনা উৎখাতের লড়াই ফোরফ্রন্টে ছিল, যারা 32 নম্বর ধূলিসাৎ করে দিছে, তাদের মৃত্যু পরোয়ানা জারি করবেই হাসিনা আর তার দল। এটা যাই নেই, তারা সেই কাজে নামছে। যাই হোক, হাসিনা উৎখাত হয়েছে, কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য ছিল ভারতের গোলামি, সেটা থেকে মুক্ত হওয়া। সেটা কি হয়েছে? ভারতের গোলামি বিষয়টা কি সেটা একটু বুঝে দেখে আসে। ধরেন ভারতের একটা রাজ্য মহারাষ্ট্র অথবা পশ্চিমবঙ্গ, আমরা কি ভারতের গোলাম বলি? বলি না। এমনকি বিহার, পাঞ্জাব, এদের ক্ষেত্রেও বলি না, তাই না? কারণ এগুলো ভারতের রাজ্য। তেমনি আমরা টেক্সাসকে যুক্তরাষ্ট্রে গোলাম বলি না। বরং কানাডা বা ব্রিটেন যখন আমেরিকার পররাষ্ট্রনীতির ছায়ায় চলে, তখন লোকে তাদেরকে তাবেদার বলে, আমেরিকার তাবেদার, যদিও গোলাম শব্দটা ব্যবহার করে না। কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের গোলামি কথাটা যখন আসে, তখন তাদের বাংলাদেশকে ভারতের আরেকটা রাজ্যে পরিণত করতে চাওয়া না, বরং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র ধরে নিয়ে আয়, ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের প্রতি তাদের আনুগত্য দেখানোর প্রসঙ্গে গোলামি কথাটা বলা হয়। কেন তাদেরকে গোলামি করতে হয়? কারণ তারা বাংলাদেশে জনপ্রিয় না, তারা সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে। তাই তাদের ক্ষমতায় থাকাটা নির্ভর করে সে কতটুকু গোলামি করতে পারছে। বাংলাদেশের জনগণ যত বেশি তাদের ক্ষমতা থেকে সরাইতে চাইছে, জবাবদিহিতে চাইছে, ততই তারা ভারতের প্রতি আনুগত্যের মাত্রা বাড়াই দিছে, আর ততই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে। এটাই ভারতের দায়। শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার অনানুষ্ঠানিক একদলীয় শাসন বা বাকশাল 2.0 এইরকমই ছিল। তারা যখনই ক্ষমতায় যাইতে পারছে তখনই তারা এই গোলামির এজেন্সি নিছে আর দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম লড়াই চালাইছে। শেখ মুজিবের আমলে 3 বছরের যে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল, হাসিনা সেটাকে টাইনা 15-16 বছরে নিয়ে গেছে। শেখ মুজিব ছিল একজন স্বৈরাচার, আর হাসিনা হইতেছে একটা পূর্ণাঙ্গ শয়তান। এবার আসেন আলাপ করি কেন ধানমন্ডি 32 নম্বর ভাঙাটা জরুরি ছিল। নিজেকে একটা প্রশ্ন করেন, পূর্ব পাকিস্তানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলো, এটা কি ন্যায়সঙ্গত ছিল? পাকিস্তানকে দখলদার হিসেবে কখন আমরা দেখা শুরু করলাম? দখলদারকে উৎখাতের জন্য যুদ্ধ করা, এই সমস্ত নৈতিক বৈধতা কোন জায়গা থেকে আসলো? বাংলাদেশের প্রতিষ্ঠা, স্বাধীনতার যুদ্ধ 100% বৈধ ঘটনা। কেন বৈধ ঘটনা? আর এটা বৈধ হয়ে উঠলো কখন?
এটা বৈধ হয়ে ওঠে 25শে মার্চের রাতে, তার আগে না। 25শে মার্চ রাতে পাকিস্তান দখলদার শক্তি হিসেবে মাঠে নামে এবং নিজের দেশেরই পূর্বাঞ্চলের নাগরিকদের হত্যা শুরু করে। এই ঘটনায় ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির বৈধতা দেয়। ফলে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশি হয়ে ওঠা এবং দখলদারদের উৎখাতের জন্য যুদ্ধ করাটা বৈধ হয়ে ওঠে। 25শে মার্চের আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি হয়নি। তার আগে সংঘাত ছিল, কিন্তু সমঝোতার সম্ভাবনা ছিল পাকিস্তানের কাঠামোর মধ্যেই। 1952 সালে যে গভর্নর হাউস থেকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল, সেই গভর্নর হাউসকে পরবর্তীতে বাংলা একাডেমি বানায় দিল। হাসিনার গণভবনকে যেভাবে জাদুঘর বানায় দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আইয়ুব খান রাষ্ট্রীয় প্রচারে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলেন, আর পূর্ব পাকিস্তানের মানুষ পুরা দেশ রবীন্দ্রসঙ্গীতে ভাষায় দিল। ফলাফল আইয়ুব খান টিকে থাকতে পারলো না। সমঝোতা হলো, অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় আসলো ইয়াহিয়া। নির্বাচন হইলো, পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের নির্বাচনেই ভোট দিল, কেউ কিন্তু বয়কট করে নাই। বরং অনেকে আওয়ামী লীগকে জাল ভোট পর্যন্ত দিছিল। ইলিয়াস কাঞ্চন হাসিনা নির্বাচনের বৈধতা দিতে গিয়ে ফট করে সেই কথা বলে ফেলছিল। এই যে ফারুক ভাই যেটা বলেছেন যে 70-এর ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি, এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফার্স্ট ভোট দিয়েছি, এবং একটা দুইটা না, অনেকগুলোই দিয়েছি। হ্যাঁ, তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু যেমন নির্বাচনে পূর্ব পাকিস্তানের নাগরিকরাই জয় হইল। তারা 1947 সালে পাকিস্তান গঠনের সময় মূল ভূমিকা রাখছিল, আর 1970 সালে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ক্ষমতা দখলের সামর্থ্য দেখাইলো, হিম্মত দেখাইলো। তারপর ক্ষমতার দর কষাকষি শুরু হইলো, কিন্তু পশ্চিম পাকিস্তানের বেসামরিক সামরিক এলিটরা শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসতে দিল না। 25শে মার্চে তারা সামরিক হামলা চালালো, পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করলো। এই হামলায় ইতিহাসে বাংলাদেশ রাষ্ট্রের বৈধতা দিল। বাংলাদেশের স্বপ্ন পশ্চিম পাকিস্তানদের বঞ্চনার শোষণ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে পাকিস্তানিদের গণহত্যা থেকে। নিপীড়ন, হামলা, যন্ত্রণা ইতিহাসে বিপ্লবের বৈধতা এনে দেয়। হাসিনার জুলুম, খুন, গুম তাকে উৎখাতের বৈধতা দিছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বৈধতা দিছে। ইতিহাসে নিপীড়ক শাসকের বাসভবন, ক্ষমতার কেন্দ্র, এটার ধ্বংসের অসংখ্য উদাহরণ আছে, বহুবার ঘটছে। এটাই হইতেছে প্রতীকী প্রতিরোধ, ক্ষমতা অপসারণের প্রতীক বা গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে। কয়েকটা উদাহরণ দিই। ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের নিপীড়নের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গকে জয় বাংলা কইরা দেওয়া হয়। এটা ছিল ফ্রান্সের রাজনৈতিক বন্দিশালা, যেখানে রাজতন্ত্রের বিরোধীদেরকে আটকে রাখা হইতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি শাসনের প্রতীক হিটলারের অফিস এবং চ্যান্সেলারি ভবন ধ্বংস করে দেওয়া হয়। এমনকি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, সমাজতন্ত্রের পতন হওয়ার পরে সমাজতন্ত্রের সমস্ত প্রতীককে, লেনিনের মূর্তিকে ধ্বংস করে দেওয়া হয়। বাসভবন বা স্থাপত্য নিছক ইট কাঠের গঠন না, এটা রাজনৈতিক ক্ষমতার দমন নীতি এবং মতাদর্শের প্রতীক বটে। মিশেল ফুকো মনে করেন ক্ষমতা শুধু মানুষের মধ্যে না, প্রতিষ্ঠান এবং স্থাপত্যের মধ্যেও নিহিত থাকে। তাই প্রতিবাদ শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না, বরং তার প্রতীক এবং কাঠামোর বিনাশটাও জরুরি। বদ্রিয়ারের মতে রাজনৈতিক ক্ষমতা নিজেকে প্রতীক দিয়ে চিহ্নিত করে। নিপীড়কের প্রতীক ভাঙা তার মানে ক্ষমতার ভিত্তিটাকে নষ্ট করা। জন রলসের একটা ন্যায় বিচার তত্ত্ব আছে, ইংরেজিতে বলে রলসিয়ান জাস্টিস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই তত্ত্ব অনুসারে যে কাঠামো মানুষের প্রতি অন্যায় করছে তার টিকে থাকার অধিকার রাখে না। তাই একটা ভবন যদি জনগণের দাসত্ব, নিপীড়ন আর গণহত্যার প্রতীক হয়, তার টিকায় রাখা ইতিহাসের প্রতি অন্যায়। হেগেল বলছিলেন ঐতিহাসিক পরিবর্তন সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে আসে, এবং প্রত্যেকটা যুগ তার প্রতীক সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে নতুন কিছু নির্মাণ করে। নিপীড়কের প্রতীক ধ্বংস করা মানে নতুন যুগের সূচনা। নিপীড়কের প্রতীক ধ্বংস করলে জনগণের ভয়ের সংস্কৃতি দূর হয় এবং তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করতে শুরু করে। যেই ক্ষমতা জনগণের কাছ থেকে কাইরা নেয় স্বৈরাচার এবং ফ্যাসিস্টেরা, সেই ক্ষমতা ফিরায় দেওয়া হয় এইভাবেই। আমরা জনগণের ক্ষমতা ফিরাই দিছি 32 নম্বর ভাঙ্গা। 32 নম্বর ভাঙ্গার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হয়ে থাকবে, প্রতিবাদী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হইয়া থাকবে। এই লড়াই শুধুমাত্র একটা ভবন ধ্বংসের জন্য না, এটা নিপীড়কের প্রতীক ভাঙার, ইতিহাসের গতিপথ পুনর্গঠনের লড়াই এবং নিপীড়িতের শক্তি দেখানোর লড়াই, তার হিম্মত দেখানোর লড়াই। ইতিহাসে যে ক্ষমতা জনগণের রক্ত চুষা নিজেদের ক্ষমতার দুর্গ বানাইছে, সেই ক্ষমতার প্রতীক একদিন না একদিন মাটিতে গুড়ায় যায়। এটাই প্রকৃতির বিধান, এটাই ইতিহাসের অনিবার্য সত্য। ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ হোক, নাৎসি শাসনের চ্যান্সেলারি হোক, জারের প্রাসাদ হোক, প্রত্যেকটা নিপীড়ন কাঠামোই একসময় গুড়ায় যায়, আর জনগণের রক্তের উপরে দাঁড়ায়। প্রত্যেকটা ভবনের ইট জনতার পায়ের নিচে গুড়া গুড়া হয়ে যায়। ধানমন্ডি 32 নম্বর ভাঙা তেমনই এক ইতিহাসের মুহূর্ত, যেখানে নিপীড়নের প্রতীক বিলীন হইল এবং জনগণ দেখালো ক্ষমতা তাদের হাতে থাকে। হাসিনা এবং তার আওয়ামী লীগ এই প্রতীক হারায় ছটফট করতেছে মরণ যন্ত্রণায়, কারণ তারা জানে প্রতীক ধ্বংস মানে ক্ষমতা হারানোর শুরু, তাদের আদর্শের পরাজয়। তারা জানে একবার জনগণ বুঝে গেলে যে তাদের ভয় দেখায় শাসন করা সম্ভব না, একবার জনগণ বুঝে গেলে যে ফ্যাসিবাদ শুধু ভয়ের